কে তুমি কে রাজাকার, কারণ বাংলাদেশের রাজাকারটা একটা ট্যাবু ছিল, রাজাকার মিন বলে মানুষকে দমানো যাইতো। একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, যেখানে থাকতাম ওখানে থাকতে পারতেছি না, বিভিন্ন স্থান লোকেশন চেঞ্জ করা লাগতেছে। আমার পাশে আমরা একসাথে ছিলাম, আমার পাশের মানুষটা মারা গেছে। ও 4 তারিখ যে অসহযোগ আন্দোলন নিউ মার্কেটে, যে এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমি ওই দিন আমার ডান চোখে ছড়াগুলি লাগে। জুলাইয়ের একদম শুরু থেকে যখন আন্দোলনটা একটা কোটা সংস্কার নিয়েছিল, যে হাইকোর্ট হচ্ছে ওই পরিপত্র বাতিল করে দেয় 18 সালে যে পরিপত্র ছিল, তারপর থেকে শিক্ষার্থীরা একটা যৌক্তিক আন্দোলন ডাক দেয় ঢাকা ইউনিভার্সিটি থেকে। তখন তো এটা কোটাতেই সীমাবদ্ধ ছিল। আমি আমার সময় অনুযায়ী যখন কর্মসূচি ছিল অংশগ্রহণ করতাম, বাংলা ব্লকের, তারপরে এই বিভিন্ন নামে আমরা শাহবাগ অবরোধ, শাহবাগ মোড়। একটা পর্যায়ে 14 তারিখ জুলাইয়ের 2024 সালের সেদিন তো একটা আমেজিং ঘটনা ঘটে, যেমন শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে মিন করে রাজাকারের নাতিপুতি বলে। ওইটার প্রতিক্রিয়ায় ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে যে একটা জাগরণ, সেটা আমার ইতিহাসে আমার এই অল্প জীবনে একটা বিশাল একটা কি বলে স্মৃতি। যে হঠাৎ করে হাসিনা তো ফ্যাসিস্ট, সে একটা ভয়ের রাজ্য তৈরি করে রাখছিল। এভাবে শিক্ষার্থীরা প্রতিক্রিয়া দেখাবে যে আমি কে তুমি কে রাজাকার, কারণ বাংলাদেশের রাজাকারটা একটা ট্যাবু ছিল, রাজাকার মিন বলে মানুষকে দমানো যাইতো। ওখানে শিক্ষার্থীরা নিজেরাই স্লোগান দিচ্ছে যে হল থেকে বেরিয়ে, যে আমি কে তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার, আরো বিভিন্ন প্রতিক্রিয়াশীল স্লোগান দেয়। তারপর থেকে আন্দোলনটা খুব মারমুখী, প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, সন্ত্রাসের শিক্ষার্থীদেরকে দমন পীড়নের পথ বেছে নেয়। পরদিন 15 জুলাই টিএসসিতে প্রোগ্রাম ছিল শিক্ষার্থীদের অবস্থান। ওখানে ছাত্রলীগের টোকাইরা, পান্ডারা, গুন্ডারা হামলা করে। ওখানে সর্বপ্রথম আমি হামলার শিকার হই। আমি আমার ডান হাতে প্রচন্ড ব্যথা পাই। পরবর্তীতে ঢাকা মেডিকেলে যায়, ওখানেও আমাদের উপরে হামলা হয় কয়েক দফা। তারপরে 16 জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে আমার একটা ভিডিও খুব ভাইরাল হয়, পুলিশের সামনে তর্কাতর্কির একটা ভিডিও প্রচুর ভাইরাল হয় আসে। আমার পিছনে একটা পাশ দেখা যায় যে একটা ছেলে এক হাতে লাঠি নিয়ে পুলিশের সাথে খুব তর্ক করতে যায়। ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে আমার জীবনের একটা ভুতুরে ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়। আমাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা খুঁজতে শুরু করে, আমার পরিচয়, আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা কে, আমি কি করি, কোথায় পড়ি, এগুলো বের করা শুরু করে, আমাকে খোঁজ করা শুরু করে। তারপরে 17 জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে আপনার গাইবানা জানাজা হয়, তারপরে কফিন মিছিল। আমি গাইবানা জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই, কফিন মিছিল তো যাইতে পারি না, আমাদেরকে ঢুকতে দেয় না পুলিশ। আমি বক্সিবাজার থেকে যাই, পুলিশ আমাদেরকে ঢোকার সুযোগই ছিল না, আমাদেরকে টিয়ার শেল, গুলি টুলি মেরে ছত্রভঙ্গ করে দেয়। আমরা যারা বাইরে থেকে ঢুকতে চাইছি, তারপর যে পরে 18 তারিখ মেবি মোবাইলে ইন্টারনেট কমাই দেয়, বন্ধ করে দেয়। তারপর তো সারা বাংলাদেশে 16 তারিখ তো আবু সাঈদ, আরো চট্টগ্রামে আমাদের ওয়াসিম আকরাম, শান্তরা শহীদ হন, শাহাদাত বরণ করেন। তখন আন্দোলনটা কোটা আন্দোলন সীমাবদ্ধ আমি পার্সোনালি আমার কাছে ছিল না। আমার এখনো স্পষ্ট মনে আছে, আমার বড় ভাইদের সাথে, যারা সিনিয়র বড় ভাই, ওদের সাথে 18 জুলাই আমার এক ধরনের বাকবিতণ্ডা হয় যে না, এই আন্দোলন আর কোটাতে সীমাবদ্ধ না, এটা সরকার পতন নিয়ে একটা আন্দোলনের দিকে মুভ অলরেডি করে ফেলছে। কারণ আমি যে পরিমাণ রক্তাক্ত মানুষ দেখছি, গুলি দেখছি, যে পরিমাণ বিভৎসতা দেখছি, ধরেন 18 জুলাই যে পরিমাণ ঢাকা মেডিকেলে যখন যায়, গুলিবিদ্ধ মানুষ দেখতে পাই, লাশ দেখতে পাই, তখন বলা তখনই প্রেডিকশন দিয়ে দিছি যে ইন্টারনেট শাটডাউন করলে কি হবে, এই সরকার আর সাস্টেন করা পসিবল না, এত লাশ ফেলে সরকার থাকতে পারে না। তারপরের সময়গুলো তো বিভৎস, বিভীষিকাময়, হেলিকপ্টার থেকে গুলি করতেছে, ব্লক রেড দিতেছে। আমি যে এলাকায় ছিলাম, আমাকে ধরার জন্য যে পরিমাণ গাড়ি রেড দিছে, এগুলো ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল। 19 জুলাই আমার সারা জীবন মনে থাকবে। আমি পল্টনে 19 জুলাই, সেদিন ইন্টারনেট সবকিছু বন্ধ, কমপ্লিট শাটডাউন, আবার আন্দোলন চলতেছে শিক্ষার্থীদের। আমার পাশে আমরা একসাথে ছিলাম, আমার পাশের মানুষটা মারা গেছে, তার মাথায় গুলি লাগছে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে গেছে। একই সাথে ছিলাম, আন্দোলন তুমুল, চারপাশে গুলি করতেছে, হেলিকপ্টার থেকে গুলি করতেছে, ভয়ঙ্কর পরিস্থিতি। তো একটা পর্যায়ে আমরা যারা আন্দোলনে ছিলাম, ধরেন আমার খালি তো আন্দোলন করছি যেমন না, হল বন্ধ, ক্যান্টিন বন্ধ, দোকান বন্ধ, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই। যেখানে থাকতাম ওখানে থাকতে পারতেছি না, বিভিন্ন স্থান লোকেশন চেঞ্জ করা লাগতেছে। একটা পর্যায়ে চিটংয়ে চলে আসি, জুলাই শেষ দিকে। চিটংয়ে এসে আমি বেশ কিছুদিন আত্মগোপনও ছিলাম। একটা পর্যায়ে যখন চিটংয়ে আবার আন্দোলন চাঙ্গা শুরু হয়, তখন শেষ মুহূর্তে এসে আমি শেষ দিকে যে ধরেন গণমিছিল ছিল এখানে, 4 তারিখ যে অসহযোগ আন্দোলন নিউ মার্কেটে, যে এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। ধরেন পুরো আন্দোলনের মধ্যে নিউ মার্কেটে আমি যেটা দেখছি, প্রত্যেকের হাতে, অধিকাংশের হাতে অস্ত্র ছিল। পুলিশ, অন্যান্য বাহিনী তো ছিলই, আওয়ামী লীগ, যুবলীগ, ওই দিন তারা মরণ কামড় যেটাকে বলে। আমাদেরকে ধরেন আমরা সকালে, খুব এক্স্যাক্টলি টাইম বলতে পারতেছি না, আমরা 11টা পর্যন্ত নিউ মার্কেট মোড়টা ছাত্র জনতার দখলে ছিল। 11টার পরে গিয়ে যেভাবে বিভৎস ভাবে গোলাগুলি করে শিক্ষার্থীদেরকে হটাই দেয়, ছাত্র জনতাকে ওখানে যেভাবে গুলি করে,
যে প্রচন্ড ভাবে। তো ওখানেও আমি আমি গুলিবিদ্ধ হই, ছড়াগুলি যেটা বলে। অনেকক্ষণ ওই যে হকার মার্কেটের মসজিদে আমি অনেকক্ষণ ছিলাম, মানে আমি তখন পুরো অসুস্থ হয়ে গেছি, আমাকে ধরাধরি করে মসজিদের মধ্যে ঢুকে রাখছে অনেকক্ষণ। পরবর্তীতে যখন ঘন্টা 2 ঘন্টা পরে সুস্থ, পরবর্তীতে আবারও আন্দোলনে, আমার এখনো মনে আছে যে আমাদের লালদিঘির পাড়ে শিক্ষার্থীদেরকে ওই যে কোর্ট বিল্ডিং এর উপাস থেকে মারতেছে, লালদিঘির পাড়ে পুলিশ আছে, ওখানে অ্যাভেলেবেল আওয়ামী লীগ যুবলীগের কারো হাতে দাম দা ছুরি অস্ত্র পোলাবেন্ডে গুলি করতেছে। তো একটা পর্যায়ে ওখান থেকে বিকেল বেলা বের হইতে পারে, ওখানে অনেকগুলো মেয়ে ছিল যে হকার মার্কেটের ভিতর, ওখানে মসজিদের উপরে 2 তলায় আমরা মেয়েদেরকে তুলে রাখছিলাম। আমরা পরবর্তীতে মেয়েদেরকে বের করি, আমরা বের হই, বিকেল হয়ে যায় সেদিন। পরে তো 6টা বাজে কারফিউ দেয়। তারপরে কি করব, আমরা বন্ধু বান্ধব রাস্তায় যারা ছিলাম, আমরা তখন বিকেলের দিকে, সন্ধ্যাবেলা হচ্ছে নিউ মার্কেট থেকে হচ্ছে বহদ্দারহাট যাই। বহদ্দারহাট আমার সন্ধ্যাবেলা তখন মাগরিবের আজানের আগে মনে হচ্ছে আধা ঘন্টা লাগাতার কোনো মানে বন্দুকের সাউন্ড ছাড়া আর কিচ্ছু ছিল না। তারপরে 5 তারিখ দুপুরবেলা, মানে দুপুর না আসলে সকালের শেষ, যেটাকে বলে দুপুরের শুরু, বা 10টা 11টা 12টা, এক্স্যাক্টলি আসলে টাইমগুলো তখন মনে নাই। তখন তো ইন্টারনেট বন্ধ করে দিল, ইন্টারনেট অফ করে দিল। তারপরে আমি তো 4 তারিখের অসুস্থতা আছে, আমি ঠিকমতো হাঁটতে পারতেছিলাম না, ডান পায়ে প্রচন্ড ব্যথা পাই। আমরা বহদ্দারহাট থেকে বাদরতলার দিক থেকে বের হই, ছোট ঝটিকা মিছিল বের করি। 5 তারিখ তখন কারফিউ চলতেছে, একদম এলাকা কারফিউর মধ্যে, এলাকা একদম নীরব, রাস্তায় কিচ্ছু নাই। তো আমরা একটা পর্যায়ে মিছিল করতে করতে ওয়াসার দিকে আসি। ওয়াসাতে আসলে ওখানে গোলাগুলি হয়, গুলি করে। তো ওখানে হচ্ছে আমি বেসিক্যালি আমি ওই দিন আমার ডান চোখে হচ্ছে ছড়াগুলি লাগে। ডান চোখটা আসলে আলহামদুলিল্লাহ এখন যতটুকু আছে ভালো, কিন্তু আমি ডান চোখটা তখন থেকে আর দেখতে পাই না। আমার বেশ কয়েকটা সার্জারি হয়েছে চোখে, প্রায় 3টার মতো আমার সার্জারি হয়েছে। আমার ওখানে যে পিলেট ঢুকছে, আরো অনেকগুলো যেমন ধরেন আমার মাথায় আমি ব্যথা পাইছি, হাতে পাইছি। এখন মেজর যে সমস্যাগুলো শরীরে আমি ফেস করতেছি, আমার মাথায় সমস্যা ফেস করতেছি, চোখে তো একটা চোখ ব্লাইন্ড, ওখানে দেখা যায় না, জাস্ট কিছুটা আলো ফিল করি মানে। আর এখন বর্তমান পরিস্থিতি আসলে আলহামদুলিল্লাহ সব মিলে ওটা তো মানায় নিতে হবে আমার। আমি যদি সারাদিন কান্না করি বা আফসোস করি, এটা তোরই আমি, তবে এটা অবশ্যই গর্ব হয় যে আমি আমার মূল্যবান সম্পদ হারাই ফেললো, আমার দেশের মানুষ একটা জগদ্দল পাথর, একটা ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি পাইছে। এটা ফ্যাসিজম থেকে মানুষ স্বাধীন হয়েছে, মানুষের কথা বলার অধিকার ছিল না, ধরপাকড় করতো, মানুষ গায়েব হয়ে যেত, নিয়ে যেত। যারা শহীদ হয়ে গেছে তারা ফিরে আসবে না। আমার আশপাশে অনেকে আছে যাদের হাত কেটে ফেলছে, পা কেটে ফেলছে, চোখে দেখতে পাই, 2 চোখে দেখতে পায় না, 1 চোখে দেখতে পায় না, সারা জীবনের জন্য ডিজেবল হয়ে গেছে। এই মানুষগুলোর যে স্যাক্রিফাইস, যে চলে যাওয়া, আমরা সেটা যদি আমরা দেশটাকে ভালো পাই, ভালো চলে, তখন আমরা আনন্দিত হবো, ভালো লাগবে। কিন্তু আমরা খুব দুঃখের সাথে বলতে হয়, কেউ নতুন ভাবে ফ্যাসিস্ট হওয়ার জন্য চেষ্টা করতেছে, যে তারা দেখতেছি কেউ চাঁদাবাজি করতেছে, কেউ টেন্ডারবাজি করতেছে, কেউ দখলদারিত্ব করতেছে। মনে হচ্ছে যেন একটা গ্রুপ চলে গেছে, ওই স্থানটাতে আরেকটা গ্রুপ এসে বসছে। হ্যাঁ, সে আগের পুরনো বন্দোবস্ত বা পুরনো নিয়ম কারণে আবার ফিরে যেতে চাই। তবে আমরা এটা অবশ্যই তাদেরকে বলতে চাই, তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি একবার লড়াই করব। আপনাদেরকে, মানুষকে অশান্তি দেওয়া, এটা আপনাদেরকে সুযোগ দিবে না। হয়তো আমরা মরে যাবো, আমরা যারা বেঁচে আছি আমাদেরকে মেরে ফেলবেন, আমরা মরতে রাজি আছি, কিন্তু একটা সুস্থ সুন্দর কল্যাণকামী আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।